মাঠ জুড়ে অবারিত সবুজ ধানক্ষেত, দৃষ্টিনন্দন বনানীর কোল জুড়ে অবাধ কলকাকলি আর গলাগুলি করে বেড়ে উঠেছে গোছায় গোছায় ধানের চারা। নিবিড় পরিচর্যায় আগাছামুক্ত ঝরঝরে হয়ে ওঠে ক্ষেত। পুষ্টির ভাগ নিতে না হওয়ায় খুশি চারা ধানের গোছারাও। স্পন্দিত বাতাসের দোলায় দুলে যেন সেই আনন্দ প্রকাশ করে তারা। মোলায়েম সুখদৃষ্টির এই আনন্দভূমি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের। ফাল্গুন চৈত্র মাসে সাধারণত নানা জাতের বোরো ধানের চাষ করা হয়। আশু বা দ্রুত ফসল উৎপন্ন হওয়ার বিচারে এই ধানের নাম করা হয়েছে আউশ। এই ধান সাধারণত আষাঢ় মাসে পাকে, তাই এর অপর নাম আষাঢ়ি ধান। তবে উচ্চ ফলনশীল এই ধান বর্তমানে বছরের যে কোনো সময় চাষ করা যায়। ধান ক্ষেতের পাশ ঘেঁষে দেশি বড়ুয়ের এই গাছটি যেন দুরন্ত শৈশবের অত্যাচার সইবার জন্য প্রস্তুত হয়েই আছে। বড়ুয়ের অম্লমধুর স্বাদ আর দুরন্ত শৈশব যেন একাকার এখানটায়। বিধাই গ্রামের প্রধান বৈশিষ্ট্য লুকিয়ে আছে ঐতিহ্যবাহী মাটির বাড়িগুলোতে। নানা ঢঙের নানা পদের মাটির বাড়ির দেখা মেলে এ গ্রামের অন্দর বাহির জুড়ে। বাংলাদেশে একসময় গ্রামকে গ্রাম জুড়ে মাটির বাড়ি দেখা যেত। এখন সময়ের সাথে সাথে কমে এসেছে মাটির বাড়ির সংখ্যা। মাটি দিয়ে তৈরি এসব ঘরগুলোকে বলা হয় শান্তির নীড় বা বালাখানা। মাটির ঘর তৈরির কারিগরদের বলা হয় দেলবাড়ুই। মাটির বাড়ি তৈরি যেমন সময় সাপেক্ষ, তেমনি কষ্টসাধ্যও বটে। দেশের বিভিন্ন জায়গায় মাটির বাড়ি তৈরির নির্মাণশৈলী ভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণত 12 থেকে 14 ফুট উঁচু দেয়ালে তালগাছের ফালি দিয়ে পাটাতন বা সিলিং তৈরি করে তার উপর টিনের ছাউনি দেয়া হয়। মাটির ঘর সাধারণত এঁটেল বা আঠালো মাটি দিয়েই তৈরি করা হয়। 3 থেকে 4 ফুট চওড়া হয় দেয়াল। বসবাসের জন্য মাটির ঘর দারুণ আরামদায়ক। ঠিকমতো যত্ন নিলে মাটির ঘর 150 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। শিশুর নির্মল হাসির মতোই মাটির মায়ায় ছেয়ে আছে এই জনপদ। গরমের সময় হালকা ঠান্ডা আমেজ ও শীতের সময় হালকা গরম আমেজ পাওয়া যায় মাটির ঘরগুলোতে। তাই মাটির ঘরকে বলা হয়
গরিবের এয়ার কন্ডিশন। এই গ্রামে আমি যখন ছোট ছিলাম, মানে আমার 2091 দিকে আমি তখন আমার 90 জন্ম, আমি যখন বুঝি আর কি, তখন থেকে দেখি এলাকার মধ্যে 100% বাড়িঘর মাটির। যত বাড়িঘর আছে টোটাল মাটির ছিল। এখন যুগের সাথে পরিবর্তন হওয়াতে কিছু বিল্ডিং হইতেছে, তারপর 80% মাটির ঘর আমাদের এলাকার মধ্যে। আর মাটির ঘরে থাকার অনেক সুবিধা আছে। গরমের দিন মানে এতটা গরম লাগে না, মাটি ঘরে ঠান্ডা লাগে। তো এই মাটির ঘর বহুত দিন টিকসই হয়। আমার জন্মের আগে এই যে ঘর, এই দরজা এগুলা লাগানো হয়েছে আমার জন্মের আগে। তো এখন এগুলা আছে, চলতেছে, আমরা বসবাস করতেছি, আমার বাবা বসবাস করছে। মাটির ঘর থাকতেছি, বিল্ডিং করা হয়েছে, বাট মাটির ঘর ভাঙতেছি না। এটা একটা ঐতিহ্য না আমাদের, মানে এটা আমি বড় হয়েছে এইখানে, এই মাটির ঘর থাকছি। মাটির একটা গ্রানিত অন্যরকম। এই যে কাদা মাটি যেগুলো করে, মাটি আগে রুম করতো, এটা একটা গ্রান আছে কিন্তু মাটি। এটা অনেক সুবিধাও আছে এই ঘরে। এই মাটি নষ্ট হইতেছে না। এই মাটির ঘর এটা আপনার প্রচুর শক্ত, তো এটা অনেকটা পুরুত্ব, এটা আপনার কিছু হইব না। আপনি আছে না, হ্যামার দিয়ে বাড়ি দিবেন, কিছু হবে না। এটা লেবা হয়েছে মনে হয় 2-3 বছর হয়েছে। যদি বৃষ্টির পরে বাইরের সাইডটা বৃষ্টির পড়লে তখন একটু নষ্ট হয়, তাছাড়া 2-3 বছর যায়। একবার লেপলে ওটা আপনার 2-3 বছর যায়। যে ভাই দেখেন, এটা আমাদের পুরান ঐতিহ্য, এগুলো নিয়ে গেছে। এই যে মাটি দিয়ে বানানো, মাটির উপরে এই শিল পাটা, এখানে আমরা আগে আমার দাদুরা বাড়তো, হলুদ মরিচ এগুলা এখানে করতো, এগুলা ছিল, এখন আছে আমাদের। ওই যে এগুলা মেক্সিপ যেটা বলে এখন যেগুলো আছে, কিন্তু আগে মাটিতে এগুলো করা হইতো। এটার মধ্যে পাতি রাখা হইতো। এটা তো অনেক আগে করা, এগুলা আমার জন্মের আগের, তার কারণে হয়তো একটু ভেঙে রেখেছে। কিন্তু এটার মধ্যে ওই যে পাতি রাখা হইতো, মেক্সিপের মতন ভিতরে ছিল, আর সুন্দর ছিল এটা। কিন্তু এখন অনেক বছর হয়েছে তো, তারপরে এখন খুব ভালো আছে। এই যে এই দরজাগুলা, জানালা, এটা এইগুলো জানা না, এটা আমার জন্মের আগে 70-80 বছর হইবে যে এই কাঠগুলো, এগুলো এখন আপনার আছে, চলতেছে। এক চিলতে উঠানে কিশোরের সযত্ন পরিচর্যায় মেলে দেওয়া ধানের উপর যেন ভরপুর রোদ্দুরের প্রবল উল্লাস। আংশিক শুকনো হলুদ আরও দ্রুত শুকিয়ে নিতে এভাবে ফালি করে কেটে দেওয়া হয়। গায়ালানো রোদের তাপে শুকিয়ে নেওয়া হচ্ছে আচারের অনুষঙ্গ বড়ই। গ্রামের সহজ সরল জীবনযাত্রা যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি যেন মাটির বাড়িগুলোও হারিয়ে যাচ্ছে দিনকে দিন। ঢেঁকিতে পাড় দিয়ে চাউলের গুঁড়ো তৈরির এমন বিরল দৃশ্য আগের মতো এখন আর চোখেই পড়ে না। মেশিনের বদৌলতে একসময়ের নিত্য নৈমিত্তিক কাজ যেন ইতিহাসের পাতায় ঠাঁই নেয়ার পথে। এভাবে একসময় ধান থেকে চাল, চালের গুঁড়ো, চিড়া, বড়ই চূর্ণ সহ নানা কাজের কাজী হিসেবে খ্যাত ছিল ঢেঁকি। এখনকার প্রজন্মের কাছে সেসব কেবল গল্পের মতোই শোনাবে। চালের গুঁড়া দিয়ে এখানটায় তৈরি হচ্ছে একসময়ের দারুণ জনপ্রিয় হাতে কাটা পিঠা। কোরানো নারকেল সহযোগে চিনি বা গুড় দিয়ে তৈরি হয় পুষ্টিকর ও মুখরোচক এই পিঠা। এগুলো তৈরির পর ভালো করে রোদে শুকিয়ে নিয়ে সংরক্ষণ করা হয়। ভালোভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন ধরে খাওয়া যায় এই পিঠা। চালের গুঁড়া দিয়ে একসময় গ্রামবাংলায় নানা ধরনের পিঠা তৈরির রেওয়াজ ছিল। এখানে সে ঐতিহ্য এখনও লালিত হয়ে আসছে নিবিড় যত্নে। চালের গুঁড়ার তৈরি ঝুরি বা সেমাই পিঠা এবং চিপস চটজলদি মেহমানদারিতে দারুণ কাজের জিনিস।
হাজার বছর ধরে গ্রাম বাংলার বসতবাড়ি উঠান সমৃদ্ধ। ছোট বা বড় আকৃতি যেমনই হোক না কেন, উঠান হল বাড়ির শক্তিশালী একটি স্থান। কাজে অকাজে বসতবাড়ির অতীব প্রয়োজনীয় একটি অনুষঙ্গ এটি। রান্নার আগে প্রয়োজনীয় মশলা বেটে নেওয়া খুব জরুরি। আমাদের গ্রামগুলোতে এখনো শিলপাটায় মশলা বাটা হয় পরম মমতা নিয়ে। এখন পুরো দমে চলছে দুপুরের রান্নার আয়োজন। মাটির চুলায় পাতার আগুনে নানা পদের সাধারণ খাবার রান্না হচ্ছে পাকা হাতে। মাটির বাড়ি, এক চিলতে উঠান, হাওয়া খেলানো রান্নাঘরে মাটির চুলায় রান্না, সব মিলিয়ে যেন আদিম স্বাদ আর গন্ধ ছড়িয়ে রয়েছে এখানকার মলয় বাতাসে। এ অনুভূতি শহুরে বাতাসে আপনি পাবেন কোথায়? এখানে উদম আকাশের নিচে চলছে রান্নার দারুণ আয়োজন। অতি সাধারণ পরিবেশে দারুণ অনাড়ম্বরে তৈরি এই ব্যঞ্জন যেন গাঢ় মমতায় ঘিরে রেখেছে আমাদের পূর্বপুরুষের স্মৃতি। দৈনন্দিন ব্যবহার্য জামাকাপড় শুকানোর জন্য টানা রোদের বিকল্প নেই। বেলা গড়ানোর সাথে সাথে চনমনে ক্ষুধাও যেন চড়চড়িয়ে বেড়ে যায় গবাদি পশুগুলোর। বাড়িতে পালিত এসব পোষ্যদের তোলা খাবার দিতে হয় বেলায় বেলায়। এখানে চলছে তারই তোড়জোড় আয়োজন। অভিনব কায়দায় কাঁচিকে বটি বানিয়ে কেটে টুকরো করা হচ্ছে শুকনো খড়। এই খড় পোষ্যদের ছোট ক্ষুধা নিবারণে বেশ কার্যকর। গ্রামের প্রায় সব বাড়িতেই মিলবে গরু, ছাগল, হাঁস মুরগির মতো পোষ্য। মাঠে উৎপন্ন ধান থেকেই মেলে গবাদি পশুর প্রধান খাদ্য খড়। সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে পারলে বছর ব্যাপী খাওয়ানো চলে। শুকনো খড়ে তৃষ্ণা বেড়ে যায় পোষ্যদের, তাই পোষ্যদের গলা ভেজানোর দারুণ কার্যকরী পন্থা অবলম্বন করেন গৃহস্থরা। শুধুমাত্র পানি পানে অনীহা থাকতে পারে, তাই পানির সাথে ধানের কুড়ো বা গমের ভুসি মিশিয়ে দিলে আগ্রহ ভরে পান করে নেয় পোষ্যগুলো। এতে তৃষ্ণা নিবারণের পাশাপাশি পুষ্টিও মেলে। অসাধ্য সাধনী যেন শৈশবের প্রাণ। গায়ের বুক চিরে বয়ে গেছে এক চিলতে পাকা সড়ক। এই রাস্তা দিয়েই উপজেলা বা জেলা সদরে যাতায়াত করেন গ্রামবাসী। দিনভর ছোট ছোট যানবাহনের সরব উপস্থিতি ব্যস্ত রাখে সড়কটিকে। মহিষের শাবকগুলো দেখতে খুবই সুন্দর আর আদুরে। গরুর পাশাপাশি শান্ত স্বভাবের প্রাণীটিরও দেখা পাওয়া গেল এখানটায়। ছাগলের জনপ্রিয়তার কথা কে না জানে। গ্রাম বাংলার কোনায় কোনায় দেখা মেলে এই পোষ্য প্রাণীটির। এপাড়া ওপাড়া যাতায়াতে লাল মাটির এমন মেঠো পথে ব্যবহার করেন গ্রামবাসী। শালগজার সমৃদ্ধ ভাওয়াল বনাঞ্চলের কাছ ঘেঁষে বসতি এই বিধাই গ্রামের। বনের গাছগাছালি নিঃসৃত নির্মল অক্সিজেনের ভেতরে যেন ভেসে রয়েছে গ্রামটি। দিগন্ত ছোঁয়া বৃক্ষরাজির ঠাসবুনোট ভিড়ের ফাঁকে সর্পিল দেহভঙ্গিমায় বয়ে চলা নদীর মতো মনে হলেও এটি মূলত ধান ক্ষেত।
দিগন্ত, বন আর ক্ষেত যেন মিলেমিশে মিতালি পাতিয়েছে এখানটায়। লাল মাটির উর্বরতায় লকলকিয়ে ঊর্ধ্বাকাশে মাথা তুলেছে স্পর্ধিত বাঁশ ঝাড়। তারই ফাঁকে বসন্তের সগৌরব উপস্থিতি জানান দিচ্ছে রক্তরাঙা শিমুল ফুল। ভাওয়াল অঞ্চলের মাটির বর্ণ লাল। লোহার যৌগ সমৃদ্ধ হওয়ার কারণেই মাটির রং এমন লাল হয়। অঞ্চলভেদে লাল মাটি কোথাও উর্বর, কোথাও অনুর্বর, তবে চাষাবাদের আধিক্য দেখে বলে দেয়া যায় এ অঞ্চলের লাল মাটি বেশ উর্বর। এখানকার মাটির উর্বরতা আর আলাদা বৈশিষ্ট্য ছাপ রেখেছে ফসলের পাশাপাশি ফলেও। শ্রীপুরের কাঁঠালের সুখ্যাতি দেশ জুড়ে। স্বাদে গন্ধে অতুলনীয় এ অঞ্চলের কাঁঠাল বিদেশেও রপ্তানি হয়। সবুজে শ্যামলে শ্রীপুর, মিষ্টি কাঁঠালে ভরপুর, এটি শ্রীপুরের অফিসিয়াল স্লোগান। কাঁঠালের চমৎকার স্বাদ ও সুগন্ধের পাশাপাশি এতে মানব শরীরের জন্য প্রয়োজনীয় নানা রকম পুষ্টিগুণ রয়েছে। এ অঞ্চলের প্রতিটি বাড়িতে ২-৪টি কাঁঠাল গাছ থাকা যেন নিয়মতান্ত্রিক। এর পাশাপাশি কেউ কেউ বাণিজ্যিকভাবে কাঁঠালের বাগানও তৈরি করেন। গায়ের পথ প্রান্তরে অগণিত বৃক্ষরাজি। এসব বৃক্ষের শুকনো ঝরা পাতা কুড়িয়ে নেন অনেকেই। এই পাতা দিয়ে অক্লেশে রান্নাবান্নার কাজ চলে যায়। বসন্তে গাছে গাছে ফুলের সমারোহ প্রকৃতিকে দেয় এক অন্য রকমের মাধুর্য, অন্য রকমের মাত্রা। লেবু ফুলের মৌমাতাল ঘ্রাণে বাতাস যেমন পাগল পারা হয়ে ওঠে, তেমনি আমলিচুর মুকুলেও জাগে প্রাণের নবজোয়ার। জমি তৈরির সময় পাতা বা অন্যান্য অপ্রয়োজনীয় অবাঞ্ছিত দ্রব্য কৃষক সরিয়ে ফেলেন সহজ ও কার্যকরী উপায়ে। বাড়ির আশপাশের ফাঁকা স্থান বা জমির ধার ঘেঁষে লাউ কুমড়ার চাষ করেন গৃহিণীরা। পরিচর্যাও চলে নিয়মিত। বেগুনের কদর বছরব্যাপী, তাই চাষও হয় নিয়মিত। বসতির পাশে এসব চাষাবাদ যেমন পরিবারের চাহিদা মেটায়, তেমনি বিক্রি করেও বাড়তি রোজগার করা যায়। একসময় কেবল শীতের মৌসুমেই টমেটোর চাষ হতো, বর্তমানে সারা বছরই চাষ হচ্ছে। এখানটায় দারুণ ঝোপালো হয়ে বেড়ে উঠেছে করলা লতার ঝাড়। বছর জুড়ে থাকে কাঁচামরিচের চাহিদা, ভালো দামও পাওয়া যায়, তাই মরিচ চাষে কৃষকদের আগ্রহ থাকে ভালোই। দেশের প্রায় সব অঞ্চল ও প্রায় সব ধরনের মাটিতে বছরব্যাপী সুস্বাদু ও পুষ্টিকর লাল শাক চাষ করা সম্ভব। একই জমিতে বারবার লাল শাকের চাষ করা যায়। সার কিংবা কীটনাশকের তেমন প্রয়োজন হয় না। বীজ বোনার মাত্র ২০ থেকে ২১ দিনের মধ্যেই লাল শাক সংগ্রহ করা যায়। এখানে ধনেপাতার এক টুকরো সবুজ হাতছানি। উৎপাদন খরচ কম বলে বাণিজ্যিকভাবে লাল শাকের চাষ ও বাজারজাতকরণ বেশ লাভজনক ব্যবসা। গায়েরে স্নিগ্ধ, শান্ত, সমাহিত, নির্বিঘ্ন, নিশ্চিন্ত, নিশ্চুপ পরিবেশ আর পাখপাখালির কুহুকলতান আপনাকে নিমেষেই ভুলিয়ে দেবে যান্ত্রিক ব্যস্ততার যন্ত্রণা। শ্যামলে শ্যামলিমায় যেন ছবির মতো আঁকা এ এলাকার সৌন্দর্য।
গ্রামের বাড়িঘরগুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকলেও যেন মায়ায় মায়ায় একে অপরকে জড়িয়ে রেখেছে ভাওয়াল ভূমির গাছগাছালি পরিবেষ্টিত এই জনপদ বিধায়ী গ্রাম।